পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপার সাইন হয়েছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতেও বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোই বরং পাওয়া যায়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়ি যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যত সামান্য কিছু টাকা সম্বল করেই সে উঠে একটি মেস বসায়। আমাদের সমাজটা ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সব কিছু সয়ে যাওয়ার একটিমাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে প্ররোচিত করতেও। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থার অভাবে সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। একটা মাসের বাচ্চা বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে পায়ের স্যান্ডেল তলায় ক্ষয় হয়েছে। লাভের লাভ কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম। তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না। ইরামকে সপ্তাহে এক রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে, সঙ্গ দিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের উপর। তৃতীয় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, এক কলা চলতে চাওয়ার ভয়াল লড়াই, অরণ্য পক্ষ থেকে তার জন্য শাস্তির স্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে, কখন ইরাম সম্পূর্ণভাবে ভেঙে তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছে। এদিকে দিন দিন ছুটোছুটি ও অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে। ইজানের উপর না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের উপর একটা আঁচ আসা মাত্র তার সমস্ত ধৈর্যের ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুঁড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াই হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিল সে। কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ঔষধের দাম ছিল 100 টাকা, অথচ ইরানের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরনো দুটো 20 টাকার নোট। সেদিনের মতো অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে এক ফোঁটা ওষুধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা। বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থলী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতো জায়গা, সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া বাঁধাই করা দুতলা বাড়ির ছাদটা সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেওয়ালের বোর্ডের লেখা মুন্সিবাড়ি। ইরাম যখন ধীরে পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর 2 হাত মুঠো পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে ছটফট করেছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফিরেনি সে। আম গাছের অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পিছনের দিকে তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটি দোতলা বাড়ি, ঠিক মুন্সিবাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থান বেশ স্পষ্ট। রাস্তার ওপারের বাড়িটা বেশ পরিপাটি ও আলিশান।
অফিসারদের বাংলো বাড়ির মতো দেখতে, ধবধবে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট্ট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা আছে। মূল ফটকটাও সোনালি রঙের ধাতুতে গড়া, সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেওয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডক্টর সামিয়া মুন্সি, AKM আহমদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে অভিজাতদের বিবাদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না, তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি, তবে ফার্নিচার ও শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন ফার্নিচার সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর চারেক বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি-শার্ট ও ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটোখাটো এক যুদ্ধ লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠে শুনেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখজোড়ায় ভীষণ অসন্তোষ দেখল, যা পরমুহূর্তে উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আফু, হোয়াটস এ সারপ্রাইজ। আসুন বসুন। রোহান, সরো, তোমার ফুফিকে বসতে দাও। সোফায় থাকা ছোট্ট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরা মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো, লাগেজটা একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টি লাগেজটাকেই দেখছে। ছেলেদের খাওয়ানো আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরে চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফায় একপাশে শুইয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা, বলেই সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা, সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো তবে। মুখে বলল মিথিলার চেহারায় বিতৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটুও। ঠিকই এই আশঙ্কাটাই করেছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরেই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি ও ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্য আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদমই চায় না, তারা ঠিকই ফুফুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, অথচ ইরাম তখন বসার ঘরে সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে নিয়ে কাপড় বদলানো কিংবা বিশ্রাম নেওয়ার কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়ে? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় বলল, আপু কতক্ষণ ধরে বসে আছেন? আসুন, টেবিলে আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছে। ইজান এখন ঘুম থেকে উঠিনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতে কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাতের মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দেই আপনাকে? আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস? ইরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটি ভেসে এলো। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে গাট্টাগোট্টা এক পুরুষ, এখনও যুবক শ্রেণীর মাঝেই পড়ে বয়স এবং চেহারা।
ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস, ব্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না আপু। ইরাম জমে গেল নিজের জায়গাতে, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরেই রেখে দিল। অন্তঃপর নিজের গলাটাই জিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল। বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছ তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী নারী কিনা? এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুজোড়ার কুঞ্চন বাড়ল, কোমরে হাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি। এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজাসাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটি শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আশ্রয় দিত সে, মায়ের মতো মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজ পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বুঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো এই জানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু বলে ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটাকে টেকেন ফর গ্যারান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটা আপনি করলেন না। নিজের ইচ্ছামতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা। বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বোঝেন। এখন এ বাড়িতে আস্তানা গড়তে চাইছেন, বুঝি না মনে হয় আমরা? আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, তারপর সেই কিছুদিন আর কোনো দিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলেছে আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কে বা বোঝে? আমার 70,000 বেতনের চাকরিতে হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল, হাতের জল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দের মধ্যে ইজান নড়ে চড়ে উঠে উল্টো ঘুরে, তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজতেই কুই কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই, দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলে বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতো তার শক্ত চেহারা বিষাদে ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরহাম সূক্ষ্ম হেসে জানালো,
ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছি কি না, একটু অধিকার তো আছে বল। কিন্তু সেখানে আমার হাতের ভাতে খাতি শুকিয়ে যায়, সেখানে অধিকার বায়না বিলাসিতা। আপু। রাহাত এগিয়ে আসতে চাইল এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে চেয়ে ফেলল ইরামের ঠোঁটে। আর দাঁড়ানো না সে, এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পেছন তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনো একদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই, আমরা। একটু থেমে সে যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানে উত্তেজনায় বোঝাও দুষ্কর। তীব্র মিউজিক ও বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মুক্ত হুঙ্কার, বাদনহারা নাচ ও দক্ষ হাতে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিক কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতি জ্বলছে, চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন, বাড়ির দৃশ্য ধারণ করে চলছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনে ডায়াসে ওপর কন্ট্রোল প্যালেসের সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটি পোলো টি শার্ট ও ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটে তার মাথার উপর থেকে, তাতে তার গলা ও উজ্জ্বল চেহারায় জমা ঘামের ফোঁটা চিকচিক তুতি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যালেসের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুয়ালাইজার কমাচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপস চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশে, সকলেই ব্যস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করে মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করল গোটা জায়গায়। প্রত্যেকের চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি এক হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিওয়ান, লেটস ডান্স দি নাইট অফ উইথ ডিজে আলাদিন। সমস্যাটা গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে, তাতে মারি দুই পাশে থাকা ছোট সুচালো দাঁত নজরে পড়ল, তীক্ষ্ণ সুচালো। অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস, ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কামন ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সমগ্র মানুষ লাফিয়ে উঠে উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝে নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটা অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডের মিউজিক কন্টিনিউতে রেখে হেডফোন নামিয়ে অপর হাত দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনও শো শেষ হয়নি, বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট, জাস্ট গর্জিয়াস মন অন প্ল্যানেট আর্থ, সেলফ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। এক পাশে ছুঁড়ে ফেলে নব উন্মাদে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ে ততই বাদন হারা হয়ে নিচে উঠল গোটা জগৎ।